সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভকালীন মায়েদের জিজ্ঞাসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং স্বাগত। গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময় তাদেরকে বিশেষ যত্ন নিতে হয়। গর্ভকালীন সময়টাতে কতবার মিনিমাম আসলে আমাদের চেক আপে যাওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? একটি কাপল যখন প্রেগনেন্সি প্ল্যান করবে, সে কিন্তু প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে আসবে। আমরা বলি যে প্রত্যেকটা প্রেগনেন্সি হবে পরিকল্পিত। কাপল বিয়ের পরে তার একটা প্ল্যান করবে যে আমি কতদিন পরে প্রেগনেন্সি নেব, এবং প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে তার কোনো হেলথ হ্যাজার্ড আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, তার প্রেগনেন্সিটা নেওয়ার জন্য তার ফিজিক্যাল মেন্টাল সব কিছু ঠিক আছে কিনা আমাদের কাছে এসে চেক আপ করিয়ে নেবে। তারপর একটা প্ল্যান করে সে প্রেগনেন্সিটা নেবে। এবং প্রেগনেন্সির পরে আমরা বলে থাকি যে ফার্স্ট যখন নাকি পিরিয়ডটা মিস হবে তখন সে প্রেগনেন্সি টেস্টটা করে কনফার্ম করবে যে প্রেগনেন্সি হয়েছে। তারপরে পুরো প্রেগনেন্সির যে জার্নিটা আছে 9 মাস, তখন আমরা প্রথম 7 মান্থস আমরা বলি যে প্রতি মাসে সে একবার করে আসবে। 7 মান্থসের পরে সে মাসে 2বার করে আসবে। এবং যখন নাকি একদম 36 উইকস হয়ে যাবে তারপরে তাকে প্রতি সপ্তাহে আসতে হবে। এটা হচ্ছে একটা নর্মাল, যাদের নর্মাল। কিন্তু কেউ যদি হাই রিস্ক প্রেগনেন্সি হয়, বিভিন্ন কমপ্লিকেশন থাকে, তাদেরকে কিন্তু আরেকটু ফ্রিকোয়েন্টলি চেক আপে আসতে হয়। ম্যাম, হাই রিস্ক প্রেগনেন্সি বলতে আসলে কি বোঝায়? প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। একটি নারী বিয়ের পর সে প্রেগনেন্সি নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো যদি কোনো কিছু জটিল অবস্থা থাকে, তখন প্রেগনেন্সিটা মায়ের জন্য বা তার গর্ভস্থ বাচ্চার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেগুলোকে আমরা বলে থাকি হাই রিস্ক ক্যাটাগরি। যেমন একটি মায়ের বয়সটা যদি অপটিমাম না হয়, হয়তো অনেক টিনেজ বয়সে সে প্রেগনেন্সি হয়েছে, অথবা 35-এর পরে সে প্রেগনেন্ট হয়েছে, সেটা একটা হাই রিস্ক ক্যাটাগরি। তার ওজনটা যদি অপটিমাম না হয়, হয়তো ওজন তার খুব লিন অ্যান্ড থিন আছে, অথবা এখন যেটা দেখা যায় খুব ওবেসিটি আছে, সেক্ষেত্রেও কিন্তু তার প্রেগনেন্সিটা হাই রিস্ক ক্যাটাগরিতে হয়। একটি মায়ের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে, হয়তো তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, হার্ট ডিজিজ আছে, সেক্ষেত্রেও কিন্তু তার প্রেগনেন্সিটা হাই রিস্ক হতে পারে। আবার এখন আমাদের দেশে যেটা দেখা যায় যে খুব রক্তশূন্যতায় ভুগছে, বা হয়তো জেনেটিক কোনো কারণ আছে যেটা রক্তশূন্যতা বা এনিমিয়ার জন্য, সেগুলো কিন্তু হাই রিস্ক ক্যাটাগরিতে। আবার হয়তো দেখা যায় যে তার প্রিভিয়াস প্রেগনেন্সিটা কোনো রিস্ক ছিল, হয়তো তার বেবিটা মারা গিয়েছে, হয়তো বা রিকারেন্ট মিসক্যারেজ হয়েছে, সেগুলো কিন্তু আমাদের হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে। ম্যাম, অনেক মায়েরা কিন্তু প্রশ্ন করে থাকে যে যেহেতু আমার বাবা মায়ের ডায়াবেটিস আছে, সুতরাং এই গর্ভকালীন অবস্থায় আমার ডায়াবেটিস হবার সম্ভাবনা আছে কিনা, সেটার জন্য আমি আসলে প্রাথমিক অবস্থাতে কি কি করতে পারি? প্রেগনেন্সিতে দেখা যায় যে অনেকেরই ডায়াবেটিস হয়ে যায়, যেটাকে আমরা জিডিএম বলে থাকি, জেস্টেশন ডায়াবেটিস মেলাইটিস। তো এটার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন অনেকের ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের যদি ডায়াবেটিস থাকে, তারা কিন্তু ডায়াবেটিসের জন্য ঝুঁকিতে থাকে। আবার যাদের নাকি খুব ওয়েটটা বেশি, ওভারওয়েট আছে, তাদের হতে পারে। আগে হয়তো তার কোনো বেবি অনেক বড় ওজনের হয়েছে, ওভারওয়েট হয়েছিল, বেশি বড় বেবি হয়েছিল, অথবা তার প্রেগনেন্সিকালীন হয়তো কোনো বেবি পেটের মধ্যে মারা গিয়েছে, রিকারেন্ট মিসক্যারেজ হয়েছে, এগুলোও কিন্তু ডায়াবেটিসের জন্য ঝুঁকিপূর্ণ। তো যাদের নাকি ডায়াবেটিস আছে, অ্যাকচুয়ালি আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি, ডায়াবেটিস ওয়ান অফ দেম, যেটা আমরা ইনিশিয়াল বুকিং ইনভেস্টিগেশনে করে থাকি। কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিসের জন্য রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তাদেরকে আমরা প্রেগনেন্সির প্রথমে তো বুকিংয়ে আমরা ডায়াবেটিস স্ক্রিনিং করি, এবং আবার 7 মাসের সময় যে আবার রিপিট করি। এবং তাদের জন্য যে ডায়াবেটিসের ইনভেস্টিগেশনটা, সেটা আইডিয়াল ইনভেস্টিগেশন আমাদের যেটা গ্লুকোজ খাইয়ে যে টেস্টটা করতে হয়, ওজিটিটি, সেই টেস্টটা করে কনফার্ম করতে পারি যে সে ডায়াবেটিস আছে কিনা। গর্ভকালীন সময়টাতে আসলে একজন মায়ের কি কি জটিলতা হতে পারে এবং সেগুলোকে এড়ানোর জন্য আমাদের কোন কোন টেস্টগুলো আসলে প্রাথমিক অবস্থায় অবশ্যই করা উচিত? একটি মা আমাদের কাছে যখন আসে, আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করে থাকি। সেটার মধ্যে আছে যে 1 নাম্বার হচ্ছে, ফার্স্ট একটা ইনভেস্টিগেশন হচ্ছে তার ব্লাড গ্রুপটা কি আছে। ব্লাড গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপ এন্ড হাইরিস্ক ফ্যাক্টর, প্রতিটি মায়েরই তার ব্লাড গ্রুপে জানা দরকার। আরেকটা হচ্ছে তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত আছে, এটা আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি। তার কোনো ইউরিনে ইনফেকশন আছে কিনা, ইউরিন রুটিন টেস্ট করা হয়ে থাকে। তার কোনো হেপাটাইটিসের ঝুঁকি আছে কিনা, হেপাটাইটিস বির স্ক্রিনিং করা হয়ে থাকে। তার ভিডিআরএল টেস্ট করা হয়ে থাকে। আর থাইরয়েডও এখন আমাদের এই জন্য খুব কমন, এর জন্য আমরা থাইরয়েডটা রুটিন টেস্টের মধ্যে করে থাকি।
আর আরেকটা হচ্ছে আমাদের একটা প্রেগনেন্সিটা কনফার্ম করার জন্য আমাদের আল্ট্রাসাউন্ডের হেল্প নিতে হয়। আল্ট্রাসাউন্ড আমরা করে থাকি, আল্ট্রাসাউন্ডটা করে প্রেগনেন্সিটা অলমোস্ট কনফার্ম করা হয় এবং তারপরে আবার বিভিন্ন সময় 5 মাসে আবার একটা অ্যানোমালি স্ক্যান করা হয় যে তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। শেষের দিকে আবার 8 মাসের দিকে এই আল্ট্রাসাউন্ডটা রিপিট করা হয় যে বেবির ওয়েলবিং জানার জন্য। তো এই ইনভেস্টিগেশনগুলোই আমরা করে থাকি। প্রয়োজন যদি হয় তাহলে আমাদের হয়তো আবার সেগুলো রিপিট করার প্রয়োজন হয়। ম্যাম, গর্ভবতী মায়েদের যদি কারোর ব্লাড প্রেশার হাই থাকে সেক্ষেত্রে তারা আসলে নর্মাল ডেলিভারি করতে পারবে কিনা? হাই ব্লাড প্রেশার কিন্তু একটা গর্ভকালীন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক এবং অনেক মায়েদেরই দেখা যায় যে হয়তো আগে যাদের প্রেশার ছিল না কিন্তু গর্ভ অবস্থায় হয়তো তাদের প্রেশার ধরা পড়ে এবং এর জন্য কিন্তু দেখা যায় যে গর্ভকালীন এই হাই প্রেশার সেটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু একটি মায়ের এবং বাচ্চার জন্য অনেক ঝুঁকি হতে পারে। যেমন একটা কন্ডিশন আছে যে এক্লেমশিয়া, প্রি এক্লেমশিয়া মানে গর্ভ অবস্থায় খিঁচুনি, এটা কিন্তু হাই ব্লাড প্রেশারের জটিলতা থেকেই হয়ে থাকে। তো আমরা যদি একটু সচেতন হই, মায়েরা যদি রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে আসে তাহলে কিন্তু এই উচ্চ রক্তচাপটা আগেই ধরা পড়ে এবং আমরা যদি কন্ট্রোল করি তাহলে কিন্তু মায়ের এক্লেমশিয়া বা খিচুড়ি হওয়ার ঝুঁকি থাকে না। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এক্লেমশিয়া কিন্তু আমাদের দেশে মাতৃমৃত্যু একটা অন্যতম কারণ। হ্যাঁ, কাজে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে আসার বেনিফিটটা এটাই হচ্ছে যে আমরা অন্তত এক্লেমশিয়া জনিত মাতৃমৃত্যুকে আমরা প্রতিরোধ করতে পারি। নর্মাল ডেলিভারি মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমরা ডিসিশনটা নিয়ে থাকি যেটাকে নর্মাল হবে না সিজারিয়ান সেকশন হবে। সাধারণত যদি প্রেগনেন্সিটা নর্মাল হয় মানে লো রিস্ক হয় তাহলে নর্মাল ডেলিভারির পসিবিলিটি বেশি থাকে। কিন্তু যদি হাই রিস্ক কিছু থাকে যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সময়ের আগে ডেলিভারি করে ফেলতে হয় বা বাচ্চাটা হয়তো গ্রোথ বেশি হয় না, আইওজিআর হয়, পানি কমে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের আর্লি ডেলিভারির জন্য অনেক সময় হয়তো সিজারিয়ান সেকশনে আমাদের ডিসিশন নিতে হয়। যাদের ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে বা আগে তার প্রেশার ছিল, এইগুলো কিন্তু তার উচ্চ রক্তচাপের জন্য ঝুঁকি। এবং যারা কখনোই হয়তো গর্ভকালীন পরিচর্যায় আসেনি, চেকআপে আসেনি, হঠাৎ করে দেখা গেল যে তার প্রেশার অনেক বেশি, হাত পা ফুলে গিয়েছে, পানি চলে আসছে এবং এমনকি তখন যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে খিঁচুনির মতো পর্যায়ে পর্যন্ত চলে যায়। কিন্তু এগুলো যদি আমরা ওজনটা যদি পরিমিত রাখি, রেগুলার চেকআপে যাই, তাহলে কিন্তু আর এই আনকন্ট্রোল ব্লাড প্রেশার হয় না বা সেগুলোর জটিলতাও হয় না। ম্যাম, গর্ভবতী মায়েরা সাধারণত আমাদের কাছে একটু প্রশ্ন করে থাকেন যে একজন গর্ভবতী মায়ের আসলে সারাদিনে কত ঘন্টা ঘুমালে তিনি এবং তার গর্ভস্থ শিশু ভালো থাকতে পারবে? আমরা বলি থাকি যে একটি মাকে রাতের বেলা অন্তত 7 থেকে 8 ঘন্টা মানে সাউন্ড স্লিপ ঘুমাতে হবে এবং দুপুরে অন্তত দিনের বেলা সে যাতে 2 ঘন্টা অন্তত ঘুমাবে অথবা রেস্ট নেবে। এবং এটা একটি বাচ্চা গ্রোয়িংয়ের জন্য, তাকে টেনশন ফ্রি রাখার জন্য, তার ওয়েলবিংয়ের জন্য, মায়ের ওয়েলবিংয়ের জন্য কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। দেখা যায় যে সমস্ত মায়েরা হয়তো অ্যাংজাইটি থাকে, টেনশনে থাকে, বিভিন্ন হাউসহোল্ড ওয়ার্ক বা অফিসিয়াল ওয়ার্ক নিয়ে বিভিন্ন টেনশনে থাকে, তাদের কিন্তু সাউন্ড স্লিপ হয় না। তখন কিন্তু দেখা যায় এই ঘুমের জন্য, ঘুমটা অপর্যাপ্ত হওয়ার জন্য কিন্তু তাদের দেখা যায় শারীরে হয়তো বাচ্চাটা ঠিকমতো বাড়ছে না, তারা হয়তো প্রেশারে ভুগছে বা সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে। কাজে ঘুমটা কিন্তু একটি মায়ের এবং বাচ্চার সুস্থতার জন্য খুবই প্রয়োজন। ম্যাম, অনেক মায়েদের ক্ষেত্রে অনেক সময় ওয়াটার ব্রেক হয় অথবা ওয়াটার ব্রেক না হলেও দেখা যায় খুব অল্প অল্প করে তাদের পানিটা সিক্রেশন হয়। এক্ষেত্রে আসলে কোন ধরনের সমস্যার জন্য এটা তারা ফেস করে থাকে এবং এক্ষেত্রে আসলে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে কিনা? এই সমস্যাটা তো আমরা বিভিন্ন সময় আমরা ফেস করে থাকি। অ্যাকচুয়ালি শেষের দিকে 3rd ট্রাইমেস্টার 7 মাসের পরে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। হঠাৎ করে হয়তো পানিটা ব্রেক করে যায় বা সময়ের আগে ডেলিভারি পেইন ওঠার আগে পানি ব্রেক করে যায়, ওয়াটার ব্রেক করে, যেটাকে আমরা মেডিকেল টার্মে প্রম বলে থাকি, প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন। তো এটার পিছনেও কিছু মানে রিস্ক ফ্যাক্টর থাকে। যে সমস্ত মায়েদের ইল হেলথ, হয়তো সে অপুষ্টিতে ভুগছে, তার রক্তশূন্যতা আছে বা যৌনপথে কোনো ইনফেকশন আছে, হয়তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, পেশাবে ইনফেকশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিস্কটা বেশি থাকে। আবার দেখা যায় হয়তো তার হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস তার পেটে পানির পরিমাণটা বেশি আছে, অথবা বাচ্চার কোনো পজিশনটা ঠিক নেই, নর্মালি যে পজিশনটা থাকে সেই পজিশনটা নেই, হয়তো উল্টো পজিশন আছে বা ট্রান্সফার্স হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু তার এই ওয়াটার ব্রেক করতে পারে। তো শেষের দিকে কিন্তু আমরা একটি মাকে বলি যে সে যতটা সম্ভব রেস্টে থাকবে। হয়তো ওই শেষের দিকে যদি একটি মা বাইরে বেশি ঘোরাফেরা করে, বাইরে জার্নি করে, বা এখনকার মায়েরা যারা চাকরিজীবী ওয়ার্কিং মাদার যারা আছে, ওদের যে বাইরে যেতে হয়, হয়তো রাফ রাস্তায় জার্নি করছে, তো এগুলোও কিন্তু এই ওয়াটার ব্রেকের জন্য কারণ। তো সেক্ষেত্রে কিন্তু মায়ের জন্য বাচ্চার জন্য ঝুঁকি হতে পারে। যদি খুব আর্লি ওয়াটার ব্রেক করে যায় তাহলে কিন্তু আমাদের ডেলিভারিটা অনেক সময় করিয়ে ফেলতে হয় এবং বাচ্চাটা তখন প্রিটার্ম থাকে, তখনও তার মেচিউর হয় না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্য অনেক ঝুঁকি হয়ে যায়।
আর মায়েদের ক্ষেত্রেও দেখা যায় যে ওয়াটার ব্রেক করে গেলে মায়েদের ইনফেকশন হতে পারে। কাজে আমরা সবসময় চাবো যে একটি মা রেগুলার চেকআপে থাকবে যাতে তার এই ধরনের জটিলতাগুলো তার না হয়। ম্যাম, যদি কোনো কারণে মায়েদের 4 থেকে 5 মাস এই সময়টাতে যদি ওয়াটার ব্রেক হয় তখন কিছু জটিলতার সৃষ্টি হতে পারে। যদি কোনো মায়ের এই ধরনের ওয়াটার ব্রেক খুব আর্লি স্টেজে হয়ে যায় তখন আসলে আপনারা কি ধরনের পরামর্শ বা চিকিৎসার শরণাপন্ন হন? খুব আর্লি যদি হয় অনেক সময় দেখা যায় যে এটা মিসক্যারেজের দিকে যেতে পারে। যদি আমরা যেটাকে বলি 5 মাসের আগে যদি হয় সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রগনোসিসটা মানে খুবই মানে অত বেশি ভালো থাকে না। দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো সেটা বাচ্চাটা আলটিমেটলি মিসক্যারেজ হয়ে যায়। কিন্তু যদি সেটা একদম শেষের দিকে হয় 7 মান্থস 8 মান্থস বা ডেলিভারির আগে, তখন কিন্তু আমাদের একটা হাতে মানে স্কোপ থাকে যে আমরা হয়তো বেবিটাকে কিছুদিন অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে বা আমাদের লাং ম্যাচুরিটির জন্য আমাদের কিছু ড্রাগস আছে সেগুলো দিয়ে আমরা আর্লি ডেলিভারি করে ফেলা যায়। তখন হয়তো আমরা বাচ্চাটাকে সেভ করে হয়তো আমরা কোনো এনআইসিউর সাপোর্ট নিয়ে বাচ্চাটাকে আমরা মানে সাপোর্ট দিতে পারি। কিন্তু খুব আর্লি স্টেজে যেটা 3 মাস 4 মাস বা 5 মাসের আগে হলে কিন্তু আমাদের এটা প্রগনোসিসটা খুবই খারাপ থাকে। তখন মানে আমাদের অত বেশি হেল্প করার সুযোগ থাকে না, আলটিমেটলি হয়তো অ্যাবর্শন হয়ে যায়। আরেকটা কনফিউশন করে অনেক মায়েরাই আসে যে তাদের একটু স্রাবটা বেশি যায়, মানে নর্মাল যে ভ্যাজাইনাল ডিসচার্জ যেটাকে আমরা লিকোরিয়া বলে থাকি সেটাই হয়তো অনেক সময় একটু বেশি যায়। তখন কিন্তু মায়েরা অডিট হয় যে আমার কি ওয়াটার ব্রেক করেছে কিনা। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে ওয়াটার ব্রেক করে যাওয়া যেটাকে আমরা প্রম বলে থাকি, আর একটা হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ। সেটাও কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে হয়ে থাকে। হয়তো হাইজিন ব্যাপারটা, পার্সোনাল হাইজিনটা একটা ইম্পর্টেন্ট। পার্সোনাল হাইজিন যাদের মেনটেন করে না তাদের ক্ষেত্রে সেটা হতে পারে। তারপর হচ্ছে অনেক সময় ডায়াবেটিসের পেশেন্টদের কিন্তু এরকম একটু ক্যান্ডিডিয়াল ইনফেকশন হতে পারে, বিভিন্ন ট্রাকিমোনাল ইনফেকশন হতে পারে, প্রেগনেন্সি এগুলো হতে পারে। সেগুলোর জন্য এত বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা সাধারণত লোকাল ট্যাবলেট আমরা দিয়ে থাকি, পেশেন্টের হাইজিনটা আমরা মেনটেন করতে বলি। আর একটু নিউট্রিশাস ফুড যেগুলো সেগুলো আমরা মানে প্রপার নিউট্রিশন যেগুলো সেগুলো মেনটেন করতে বলি, তাহলেই দেখা যায় যে এই জিনিসগুলো রিকভারি হয়ে যায়। আমরা আরও বিস্তারিত জানবো এই প্রেগনেন্সিকালীন সময়ে যে জিজ্ঞাসাগুলো থাকে। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। একজন সন্তান সম্ভবা মায়ের সঠিক পুষ্টি চাহিদা পূরণ খুবই গুরুত্বপূর্ণ। তার গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টির জন্য এবং মায়ের নিজের সুস্থ থাকার জন্য তার একটি পথ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ে মায়ের ক্যালোরি চাহিদা বৃদ্ধি পায় এবং তা প্রায় 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্যালোরি চাহিদা মায়ের যথাযথ পুষ্টি উপাদানের উপর নির্ভর করে। এই দুটি পুষ্টি উপাদান হচ্ছে বড় পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই সময় মায়ের ক্যালোরি চাহিদা তার সঠিক ওজনের উপর নির্ভর করে। সর্বমোট এই সময় মায়ের ক্যালোরি 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পায় এবং এই পুষ্টি চাহিদা নির্ভর করে মায়ের যথাযথ খাবার দাবারের উপর। সবচেয়ে বড় পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন এবং এই প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাকে তার খাবারের সাথে বিভিন্ন ফার্স্ট ক্লাস কয়েকটি প্রোটিন আছে যা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, দই, ছানা, পনির এগুলো খুবই ভালো। মাছ হচ্ছে একটি উৎকৃষ্ট মানের প্রোটিন যা থেকে মা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেতে পারে এবং এটি তার গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক, মাংসপেশি এবং হার্টের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি উপাদান হচ্ছে দুধ। দুধ থেকে মা শুধু তার প্রোটিন পাচ্ছেন না, তার গুরুত্বপূর্ণ একটি উপাদান ক্যালসিয়ামও পাচ্ছেন এবং এই সময়ে মায়ের ভিটামিন মিনারেলসের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তার খাবারে প্রচুর পরিমাণে টক, মিষ্টি, রঙিন ফল, শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। আরও কিছু কিছু জিনিস এই সময় মাকে মেনে চলতে হবে। তার মধ্যে আছে মা একই সাথে এই সময় পেট ভরে অনেকটা খাবার নিতে পারেন না, তাই এমন কিছু কিছু খাবার তার খাবারে রাখতে হবে যাতে উনি অল্প পরিমাণে নিচ্ছেন কিন্তু সে একই খাবার থেকে ভালো পুষ্টি একসাথে পেয়ে যাচ্ছেন। যেমন এর মধ্যে আছে দই, চিরা, কলা এবং ব্রেড, মার্জারিন, জ্যাম হতে পারে, পুডিং হতে পারে, খেজুর, তাছাড়া খিচুড়ি, স্যুপ, নুডলস হতে পারে এবং শাকসবজির কিছু স্যুপ হতে পারে, যা থেকে মা অল্প পরিমাণে খাবার নিলেন কিন্তু তার এনার্জি থাকলো তার শরীরে ভালো পরিমাণে।
এবং এই সময় বাইরের খাবারের থেকে তাকে বিরত থাকতে হবে, যেই খাবারই উনি খান না কেন যাতে উনি মনের আনন্দের সাথে তা গ্রহণ করতে পারে, এবং কোমল পানীয় থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো তার সন্তানের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তার খাবার তার অনেকটা সময় খালি পেটে থাকা যাবে না, সে যাতে তার সময় মতো তার খাবারটা গ্রহণ করে এবং তার আশেপাশে পরিবেশ সকল কিছু যাতে তার খাবার নেওয়ার সময় একটা উপযুক্ত থাকে সেভাবে খেয়াল করতে হবে। তার সঠিক ওজনের দিকে তাকে এই সময় খেয়াল রাখতে হবে। তাই এই সময়ে মার তার সঠিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়ন্ত শিশু সঠিক ওজনের দিকেও তাকে খেয়াল রাখতে হবে। এবং গর্ভাবস্থা এমন একটি সুন্দর সময় যাতে মা তার প্রপার অ্যাটেনশন দিয়ে তার সন্তানের সঠিক গ্রোথের দিকে খেয়াল করতে পারে, যাতে উনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়ে তাকে পৃথিবীতে আলোর মুখ দেখাতে পারেন। এই সময় মায়ের পানি শূন্যতা রোধ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, এবং এই সময়ে যে মায়ের প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার সকল খাবারের উপাদানগুলোর পাশাপাশি, কারণ বড় একটি উপাদান হচ্ছে কিন্তু প্রোটিন, এই প্রোটিনের চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার প্রপারভাবে খেয়াল করতে হবে তার যতটুকু তার এই সময় গ্রহণ করা উচিত। যদি একজন মানুষের পার ডে প্রোটিনের চাহিদা হয় 35 থেকে 40 গ্রাম, এর সাথে তাকে আরও প্লাস করতে হবে 15 থেকে 20 গ্রাম, মানে তার প্রত্যেকটা খাবার যাতে হাই প্রোটিন জাতীয় হয় তাকে এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তাই মাকে আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে, উনি যদি সুন্দর একটি সন্তানের জন্ম দিতে চান এবং তাকে পৃথিবীর আলোর মুখ দেখাতে চান, তাহলে তার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তাকে সঠিক খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, বর্তমানে কিন্তু নর্মাল ডেলিভারির প্রতি এখন মায়েদের কিন্তু আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে এবং তারা কিন্তু খুব একটা সিজারিয়ান সেকশনের দিকে যেতে চাচ্ছেন। এখন আপনার কাছে একটু জানতে চাই, নর্মাল ডেলিভারির জন্য একজন মা আসলে কি কি প্রস্তুতি নিতে পারে? অ্যাকচুয়ালি এখন প্রতিটা কাপলে কিন্তু আমাদের কাছে আসে, প্রথমেই বলে ম্যাডাম আমি কিন্তু নর্মাল চাচ্ছি। অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারির জন্য একটি কাপলকে বা একটি মাকে কিন্তু প্রথম থেকে প্রস্তুতি নিতে হয়। সে রেগুলার ডক্টরের চেক আপে থাকবে, তার এইচ অ্যান্ড এভরিথিং যদি নর্মাল থাকে, তার বেবির গ্রোথ, মায়ের কন্ডিশন, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে নর্মালের জন্য আমরা ওয়েট করে থাকি। সাধারণত 40 উইক্সে একটা প্রেগনেন্সি ফুল টার্ম হচ্ছে 40 উইক্স, সেই ডেট পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করে থাকি। এর জন্য যেটা প্রয়োজন সেটা বলেছি যে ডক্টরের চেক আপে থাকবে, তার ওয়েটটা যদি অপটিমাম হয় এর জন্য একটি মাকে পরিমিত পুষ্টিকর খাবার খেতে হবে, বাচ্চার গ্রোথের জন্য পুষ্টিবিদ যে সাজেশন দিয়েছে সেই সাজেশন অনুযায়ী খেতে হবে, তাকে পর্যাপ্ত রেস্টের দরকার হয়, ঘুমের দরকার হয়, এবং ডক্টর সময় মতো তাকে যখন যে ইনভেস্টিগেশন করার কথা বলে সেগুলো করতে হয়। তার প্রতিদিন একটি করে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম এই খাবারগুলো খেতে হয়। তো সব কিছু যদি নর্মাল থাকে, এবং আরেকটা কথা হচ্ছে একটি মা কিন্তু সারাদিন শুয়ে বসে থাকবেন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো সব কিছু করবে, এবং সবচেয়ে বড় কথা তার মানসিক স্ট্রেংথটা থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের গর্ভবতী মায়েদের অনেক জিজ্ঞাসা থাকে তারা অনেক মেসেজ পাবে আমাদের আজকের এপিসোড থেকে। আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যৌন রোগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতা জনিত যে রোগগুলো আছে সেটা একটা, আরেকটা হচ্ছে যৌন বাহিত, মানে একজনের থেকে আরেকজনের ছড়াচ্ছে বা ট্রান্সমিশন হচ্ছে সেগুলোকে আমরা ব্রড হেডিংয়ে বলে থাকি STI অথবা STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আর যেগুলো হচ্ছে আমাদের দুর্বলতার কারণে বা শারীরিক অন্যান্য সমস্যার কারণে হয় সেগুলোকে আমরা বলে থাকি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। সেটা ফিজিক্যাল কারণে হতে পারে, সাইকোলজিক্যাল কারণে হতে পারে, সেটার মধ্যে ধরেন অনেক কিছু পরে, ইরেকটাইল ডিসফাংশন থেকে শুরু করে আরও অনেক কিছু। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।